মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা পর্ব সংখ্যা 10। ঈশা নীরবে হাসে। রিক এগিয়ে যায় পরীর দিকে, বলে কোথায়? পরী হাত বাড়িয়ে দেয়, হাত দেখিয়ে বলে দুঃখ। রিক হাত বাড়িয়ে কোলে নেয়, পরী ঝাঁপিয়ে পড়ে। রিক জিজ্ঞেস করে কে মেরেছে। পরী কিছুক্ষণ চুপ করে থাকে, রিককে জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর বেশ রাগ নিয়ে ছেড়ে বলে ফিপ্পি। কি রাগ, কি ঝংকার মেশানো ছিল ডাকটিতে। রিক তো ভড়কে যায়, বলে ফিপি মেরেছে। পরী মাথা দুলায়, ঈশার দিকে একটিবারও আর তাকায় না। রিক পিঠে হাত বুলিয়ে ঈশার দিকে ফিরে। ঈশা অন্যদিকে তাকিয়ে বলে নিচে কে এসেছে বড়দা? রিক বলে রিপের বন্ধু বান্ধব মনে হয়। আমি যাইনি। মুনাকে বলে মুনা রান্নাঘরে মা বোধ হয় একা। মুনা বেরিয়ে যায়, ঈশাও বেরিয়ে যায় তার পিছু পিছু। পরী রিকের ওপর রাগ করে কেন সে ঈশাকে বকা দেয়নি। রিকের চুল টানে, দুহাতের তালু দিয়ে রিকের মুখের তবলার মতো আওয়াজ করে মারতে থাকে। ঠোঁট টেনে টেনে বলে ফিপ্পি দুঃখ পাপা। রিক হেসে ছোট ছোট হাত দুটোতে আদর করে, বলে দুঃখ কোথায়, এগুলো তো আদর ছিল মা। মা কখনো তার বাচ্চাকে দুঃখ দিতে পারে? পরী ছোট ছোট চোখ করে রিকের দিকে তাকায়, রিকের মুখে মুখে বলে আম্মা। রিক হাসে, পরীকে চেপে ধরে বুকে, বলে না, তুমি শুধু আমার মা, শুধুই আমার, আমার বাচ্চা তুমি, আর কারো না। হাত খোপা করতে করতে ঈশা নিচে নেমে যায়। মোনার সাথে গায়ের ধাক্কা লাগায়, সে বলে কি হয়েছে ভাবি? মোনা সাইডে একটু ঈশাকে দাঁড় করায়, বলে না কিছু না। ঈশা শেষ সিঁড়িতে নিচে নেমে আসে। পামকোনায় সোফায় রিপের সাথে বসে থাকা ছেলেটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে, হাত পা কেঁপে ওঠে তার। গায়ের ওড়না ঠিক করে সে মাথা ঢেকে নেয় ওড়না দিয়ে। যখনই ছেলেটিও রিপের সাথে কথা বলতে বলতে তার দিকে তাকালো, তার বেহাল দশা হলো। সে না পারলো সরে যেতে, আর না পারলো নড়তে। সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু একটা ভেবে উপরে দৌড়ে চলে গেল। রিক আর পরীর পিছু পিছু মিনি বেরোতে চাইলে তাদের সবাইকে আবার ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল ঈশা। রিক অবাক হলো, জিজ্ঞেস করলো কি হয়েছে ইস্যু। ঈশা হাঁপাতে থাকলো বুকে হাত দিয়ে। পরী ঈশাকে এভাবে হাঁপাতে দেখে খিলখিল করে ভার কণ্ঠে হাসলো। চোখ মুখ তার এখনো খুব লাল, গাল এখনো ভিজে, তার মধ্যে হাসছে পরী। রিকও হাসলো, বলল পরী মজা পেয়েছে। পরী হাততালি দিল। ঈশা তাকালে পরী রিককে জড়িয়ে ধরলো। ঈশার দিকে আর তাকায় না। ঈশা দরজায় খিল দিয়ে মিনির কাছে গিয়ে মিনিকে খাঁচায় বন্দি করে। মিনি ডানা ঝাপটে ঝাপটে বলল মিষ্টি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। রিক জিজ্ঞেস করলো কি হয়েছে, বন্দি করলি কেন? ঈশা ফিরল রিকের দিকে, 7-5 না ভেবে বলল ডক্টর আদি চৌধুরী রিপ তার বন্ধু এসেছেন দেখলাম। রিক যেন এমন অপ্রত্যাশিত কথার জন্য প্রস্তুত ছিল না। তার হাতের বাঁধন জোরালো হয়, পরীকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে, বলে কখন? ঈশা মাথা নামিয়ে বলল জানি না। রিক অভয় দিয়ে বলল কোনো সমস্যা নেই, এভাবে বলার কি আছে। রিক বেরিয়ে যায় রুম থেকে, পকেট থেকে ললিপপ বের করে পরীকে দেয়। পরী ললিপপ হাতে নিয়ে দীর্ঘ চুম্বন বসায় রিকের গালে, খিলখিল করে হাসে। ঈশা বারণ শোনে না রিক। মিনি খাঁচার ভেতর ডানা ঝাপটায়, ডাকে মিষ্টি পরী। ঈশা গুটি গুটি পায়ে হেঁটে ওপর দাঁড়িয়ে নিচে তাকায়। নিজেকে আড়াল করে দাঁড়ালো সে, হেসে হেসে কথা বলা মানুষটাকে লুকিয়ে লুকিয়ে দেখলো। রিক নিচে নেমে আসে পরীকে নিয়ে। আদি চোখ তুলে তাকায় রিকের দিকে, কুশলাতি বিনিময় করে। রিক আরিকে দেখে পুরোপুরি অবাক হয়। এই কি সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটি? আকাশ পাতাল তফাৎ তার। আদি হেসে পরীকে ডাকে হে প্রিন্সেস। পরী মাথা তুলে তাকায় না, মাথা নিচু করে ললিপপের ওপরে চকচকে কাগজ টিপ খুলতে সে ব্যস্ত, চোখ দুটো ফোলানো। আদি সাড়া না পেয়ে বলে বিজি। টিপ হেসে ওঠে, বলে আমার মাকে ডিস্টার্ব করিস না তো, কাজ করছে। রিক সহ আদিও হেসে ওঠে। রিক এগিয়ে যায় রান্নাঘরের দিকে। তালহা বেগম অসহায় হয়ে তাকায় রিকের দিকে, শান্ত হয়ে বলে কি দরকার ছিল বলো তো আব্বা। রিক হাসে, বলে রক্তের সম্পর্কটাকে দেখলে শুধু মা, আমার ভালোবাসাটাকে দেখলে না। কেন এত ভয় পাও? পরী আমার মেয়ে, আমার ভালোবাসার জোর আছে। পরী কখনো আমাকে ছেড়ে যাবে না। এটা আমার জেদ নয় মা, এটা আমার বিশ্বাস। আমার পিচ্ছি মায়ের ওপর আমার অগাধ বিশ্বাস, যে আমাকে ছাড়া অন্য কাউকে পাপা ডাকবে না, কখনো না। পরী ললিপপের ওপরে চকচকে কাগজ খুলে ফেলে অবশেষে। রিকের গালে লালা লাগিয়ে দিয়ে বলে পাপ্পা লিলি। মোনা তার ছলছলে চোখ আড়াল করে ঘুরে দাঁড়ায়। তালহাও আড়াল করে তার চোখের নোনা জল। মনে মনে প্রার্থনা করে তার ছেলেটার বিশ্বাস যাতে কখনো না ভেঙে যায়, পরী যাতে তাকে কখনো না ছেড়ে যায়। রিক হেসে দেয় পরীর কথায়, বলে লিলি না মা, ললি। পরী ললিপপ দিয়ে রিকের নাকে বাড়ি মারে, ঠোঁট টেনে বলে না না লিলি। রিক কান্না না করার জন্য তাড়া করে বলে হ্যাঁ হ্যাঁ লিলি লিলি। পরী হাসে ঠোঁট এলিয়ে, অপূর্ব সুন্দর সেই হাসি, মায়া সোহাগ আদর ঝরে পড়ে সেই হাসিতে। রিক সরিয়ে দেয় তার কপালের চুল, দীর্ঘ চুম্বন এঁকে দেয় মেয়ের কপালে। আদি উঠে দাঁড়ায়, বলে আমাদের বাসায় যাবে কিন্তু প্রিন্সেসকেও নিয়ে যাবে।
রিপ বলে ঠিক আছে, কিন্তু রাতে খেয়ে গেলে ভালো হতো। আদি ঘড়ির টাইম দেখে বলে, যদি কেউ আবার খাবারে বৃষ্টি দিয়ে মেরে ফেলে, আমি ভাই মরতে চাই না। রিপ অবাক হয়। ঈশা দ্রুত চেপে যায় পিলারের পেছনে। ছি, এই লোকটা তাকে কখন দেখে নিল? কত বড় কথাই না বলে দিল। মারবো কেন? সে নিজেই তো আমাকে মেরেছে। রিপ অবাক হয়ে বলে, কি আবল তাবল বকছিস আদি, মাথা খারাপ? আদি হাসে রিপের পিঠ চাপড়ে বলে, বুঝবি না তুই। রিপকে অবাক করে দিয়ে আদি উপরে তাকায়। রিপও তার সাথে সাথে উপরে তাকায়। দেখা যায় ওড়নার কিছুটা অংশ। রিপ হেসে বলে, ঈশা মনে হয়। আদি ঠোঁট গোল করে বলে, ও। কথা বলতে বলতে আদি এগিয়ে যায়। জহির মিয়া পত্রিকা দিয়ে রাখে মুখের সামনে। আর ভালো লাগছে না এসব। এই ছেলেটা কেন আবার সামনে আসছে? আদি বেরিয়ে যাওয়ার আগে কারো ডাকে পিছু ফিরে পরি রিপকে ডাক দেয়, রিপ। রিপ হাসে। কাছে গিয়ে রিকের কোল থেকে পরীকে নিয়ে নেয়। আদির সাথে বাইরে যেতে যেতে বলে, রি নয়, বলো রিপ। পরি ডাকে, ইপ। রিপ আবার বলে, বলো চাচু। পরি বলে, চুচু। আদি হেসে ওঠে। রিপ রাগ করে বলে, চাচু ডাকো মা। পরি বলে, চুচু মা। আদি হো হো করে হেসে ওঠে। পরিও খিলখিল করে হেসে দেয়। রিপ গাল ফুলিয়ে তাকায় পরির দিকে। পরি আদি দুজনেই হাসে। দুজনের হাসির আওয়াজ কম্পন তুলে খানবাড়ির সদর দরজায়। ঈশা দৌড়ে নিচে নেমে আসে। পরি আর আদি হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। ঈশা সদর দরজা দিয়ে উঁকি দেয়। আদি ও পরি হাসি ভেসে আসে তার কানে। চোখে জল টলমল করে ওঠে। বুকে ব্যথা হয়। আদি গাড়িতে উঠে বসে। পরির দিকে তাকায় না, প্রয়োজনও মনে করে না। রিপকে বিদায় জানিয়ে গাড়ি ছেড়ে দেয়। কিছু দূর যেতে না যেতেই আবার গাড়ি পিছু ঠেলে রিপ আর পরির সামনে আসে। পরির দিকে হাত নেড়ে বলে, বাই প্রিন্সেস। পরি প্রথম ভালোভাবে তাকায় আদির দিকে। আদিও তাকায়। পরি হাত তুলে কি বলবে মনে করতে না পেরে রিপের মুখের দিকে তাকায়। রিপ বলে, টাটা বলো মা। পরি হাত নেড়ে বলে, টাটা। আদি হাসে। পরির গাল ধরে আদর করতে মন চেয়েছিল। পরে নিজের মনের এই বাজে আবদারকে সে নিজেই অগ্রাহ্য করে দিল। গাড়ি ছেড়ে দেয়, চলে যায় বহুদূর। পরি তাকিয়ে থাকে। গাড়ি যখন ধোঁয়াশা হয়ে যায় পরির রাগ হয়। তাকে কেন নিয়ে গেল না গাড়িতে করে? সে কি গাড়িতে চড়বে না? সে ঠোঁট বাঁকালো। রিপ জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? পরি ঠোঁট টেনে যে গাড়ি যেদিকে গেল সেদিকে আঙুল দেখিয়ে বলল, ও তো। রিপ আদর দিল, বলল, গাড়ি? পরি মাথা দুলালো। রিপ বলল, আমি চড়াবো আমার মাকে গাড়ি। বলতে বলতে দরজার কাছাকাছি আসে। ঈশাকে ডেকে বলে, ইস্যু, পরিকে নে তো। ঈশা বলল, অ্যাডভোকেট সাহেব কি বেরোবেন? রিপ মাথা দুলালো, বলল, হ্যাঁ, খুব এমার্জেন্সি। ঈশা বলল, কিন্তু এখন কেন? রিপ বলল, কাজ আছে, পরিকে নে। পরি যেতে চায় না ঈশার কোলে। ঈশা তাও নিয়ে নেয়। বলে, মা রাগ করেছে? ঈশা। পরি ঈশার দিকে তাকায়। ওই বাইরের রাস্তার দিকে দেখিয়ে বলে, ফিপ্পি, ও তো। ঈশা গলা উঁচিয়ে বলে, কি হতো? পরি মাথা দিয়ে ঈশার মাথায় বাড়ি খায়। বলে, ও তো রি। ঈশা মাথা উপর নিচ করে বলে, গাড়ি। পরি মাথা নাড়ে, ঠোঁট টেনে বলে, রি। ঈশা হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে পড়ে। বাড়ির গেট বন্ধ করার আগে দেখতে পায় কালো গাড়ির কাঁচ ভেদ করে বসা মানুষটিকে। তার বুক কেঁপে ওঠে। পরীকে সে চেপে ধরে। পরি আওয়াজ করে বলে, দুঃখ। ঈশা তার ওড়না দিয়ে পরীকে ঢেকে নেয়। বুকের সাথে চেপে ধরে। কালো গাড়ির ভেতরে থাকা লোকটি ফোন কানে দেয়। সাথে সাথে ঈশার হাতে থাকা ফোনটি বেজে ওঠে। শোনা যায় পুরুষালী কণ্ঠস্বর। ভেসে আসে ভিন্নিত শব্দমালা, আদি এখানে, সেটাও তোমার দোষ। এত নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। আদিকে এখানে পর্যন্ত নিয়ে এসেছো তুমি? কোলে থাকা মেয়েটি কি তোমার ভাইয়ের মেয়ে? নিজের সন্তানকে মেরে ভাইয়ের মেয়েকে আগলে রাখছো? যদি এই মেয়েটাকেও বাঁচিয়ে রাখতে হয় তাহলে আদির থেকে 100 হাত দূরে থাকবে। দূরে রাখবে আদিকে, না হলে এই মেয়েটাও শেষ। এত অনুতাপ কোথায় রাখবে? ঈশার বুক কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, আপনি মারবেন আর আমি আপনাকে ছেড়ে দেবো ভেবেছেন? আইন আদালত কি দেশে নেই? অন্যায় করে কেউ কখনো পার পায় না। ফোনের ওপাশ থেকে লোকটি হাসে, বলে, আইন আদালত তো পরে, আগে তো মারবো। আগে তোমার ভাইয়ের মেয়ে মরবে। ভেবে দেখো, বাড়িটির দিকে একটিবার ফিরে দেখো। এই মেয়েটি ছাড়া বাড়িটা কত অসহায়, অন্ধকার, নিষ্প্রাণ। ঈশার সাথে সাথে ফিরে তাকায় বাড়িটির দিকে। সত্যিই তো, পরি ছাড়া এই বাড়িটা পুরোটাই অন্ধকার, নিষ্প্রাণ। বাড়িটা হাসবে না, বাগানের ফুলগুলোও ফুটবে না, খিলখিল করে পুরো বাড়ি কেউ মাতিয়ে রাখবে না, গালের সাথে গালে কেউ ঠেকিয়ে বলবে না আম্মা। ঈশা হু হু করে কেঁদে দেয়। পরি চোখ পাকিয়ে দেখে ঈশার কান্না। সে ভেবে নিল সে মাথা বের করেছে, সেজন্য ঈশা কাঁদছে। সে আবার ঈশার বুকে চেপে গেল। ঈশার বুকে মাথা থেকে ডাকলো, আম্মা। ঈশা আওয়াজ করে কেঁদে দেয়। 15 পাশের লোকটি হাসে, বলে, কষ্ট হচ্ছে? আরে এখন কেঁদো না, আগে মারি তারপর কেঁদো। এভাবে চোখের পানি শুকিয়ে কোনো লাভ আছে নাকি? ঈশা কান্নার আওয়াজ থামিয়ে অনুরোধের স্বরে বলল, না, দয়া করুন, ওকে মারবেন না, চেষ্টা করবেন না। আমি চাই না আপনার ছেলেকে। সে আজ নিজ থেকেই এখানে এসেছে, আমার কাছে নয়।
রিপ্তার কাছে এসেছে। উনি আমাকে চেনে না, আপনি মারবেন না পরীকে, দোহাই লাগে আপনার। আপনারা কেন এত পাষাণ? আপনার বড় ছেলেকে আল্লাহ এই জন্যই কোনো সন্তান দেয়নি। আপনাদের নিষ্ঠুরতার কারণে আপনাদের পরিবারে কোনো সন্তান আসছে না। আপনারা এর ফল পাবেন। ওপরওয়ালা কাউকে ছাড় দেন না। 15 পাশের লোকটি ধমক দিয়ে চুপ করিয়ে দেয় ঈশাকে। বলে, বেশি কথা বললে এখনই মেরে দেবো দুটোকে। দুর্বল জায়গায় হাত পড়লো লোকটির। চোয়াল শক্ত হয়ে এলো, গাড়ি ছেড়ে দিল। ঈশার উপর একরাশ ক্রোধ আর ক্ষোভ নিয়ে গাড়ি চালালো এলোমেলো হয়ে। ঈশা বুকে চেপে ধরলো পরীকে। বলল, আমি তোকে সেদিন কেন মেরে ফেলিনি? এখন তোর মৃত্যু মানে খানবাড়ির প্রত্যেকটা মানুষের মৃত্যু। আগে মেরে ফেললে কিচ্ছু হতো না। এখন কি করে মারবো আমি তোকে? কি করে মারতে দিতে পারি বল না? শোন, যদিও তুই মরে যাস, তার দায়ী ডক্টর আদি চৌধুরী, আমি নই। তোর মা নই কিন্তু, তোর সোকল বাবা ডক্টর আদি চৌধুরী। পরি পিটপিট করে তাকায় ঈশার দিকে, প্রশ্ন করার মতো করে বলে, হিপ্পি বাব্বা। কেটে গেল কতগুলো দিন, তার মধ্যেই ঘটলো বিরক্তিকর সব ঘটনা। ঈশা যতবার চাই ওই লোকটি থেকে পালিয়ে যেতে, ততবার তাকে মুখোমুখি হতে হয় সেই লোকটির সাথে। কলেজ গেটে, ফুচকার দোকানে, রাস্তায় রিক্সা ডাকার সময়, কলেজ যাওয়ার পথে, ফেরার পথে বারবার। আশ্চর্যজনক হলেও আদি সেদিনের কথা মনে রেখে দিয়েছে। ঈশার সাথে যেচে কথাও বলেনি একদিনও। ঈশার দিকে সরাসরি তাকায়নি। ঈশা মনে মনে শুকরিয়া জানালো, হাঁপ ছেড়ে বাঁচলো। লোকটি অন্তত তাকে তো আর ফলো করছে না। কিন্তু তারপরে দেখা হয়ে যাচ্ছে বারবার। ঈশার বিরক্তি চরম পর্যায়ে। কিন্তু লোকটির ওপর রাগ দেখানোর কোনো কারণ না থাকায় রাগও দেখাতে পারছে না। সেদিনও তো পাশ কাটিয়ে চলে গেল, গাড়ি নিয়ে চলে গেল। অসহ্য। ঈশার বিরক্তি বাড়ছে তরতর করে, সাথে ভয়ও। ফোন করে বারবার ওই লোকটির সতর্কবাণী শুনতে হচ্ছে তাকে। সে কি ইচ্ছে করে ওই লোকটির সামনে পড়ছে? লোকটির সাথে তো আচমকা দেখা হয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসলেও চাঁদের জ্যোৎস্নায় আলোকিত রাস্তা। হাতে তার ফোনে লাইট জ্বলছে। ভয়ে ভয়ে দ্রুত গতিতে সে হাঁটছে। বর্দা আর রিপ্তা বাসায় ফেরার আগেই তাকে বাসায় ফিরতে হবে। হাতে ঔষধের পাতা। ঔষধ শেষ হয়ে গেছে তার। পিঠের ব্যথায় আর থাকতে পারছে না। এত যন্ত্রণা তো হওয়ার নয়। কাউকে না বলে সে ফার্মেসির উদ্দেশ্যে হাঁটা ধরলো। শুধু মোনা জানে। মোনা সামলাবে জহির মিয়া আর তালহা বেগমকে। ভিড়ের মাঝে ঈশা বিব্রত বোধ করলো ফার্মেসিতে যেতে। তার মুখ ওড়না দিয়ে ঢাকা। তারপরও তাকে চিনে ফেললো এক বৃদ্ধ লোক। বলল, জহির মিয়ার ভাগিনী না? এ সময় তুমি এখানে কেন? তোমার ওই 2 ভাই কই? মাইয়া মানুষ এমন সময় ঘর থেকে বের হয়? ঈশা মাথা নামিয়ে বলল, ওষুধটা জরুরি প্রয়োজন, তাই এসেছি কাকা। ঈশা দেখলো রাস্তায় অ্যাপ্রন পরা, বোরকা পরা অনেক মেয়ের হাঁটা চলা। গাড়িতেও দেখা গেল। সে বিড়বিড় করে বলল, এরা মেয়ে না? প্রয়োজনে বের হলেই এদের প্যানপ্যানানি শুরু হয়ে যায়। চত্ব সব। বৃদ্ধ প্রশ্ন ছুড়লেন, তোমার বিয়া শাড়ি দিতাছে না? এত বড় মেয়ে ঘরে রাখা কি করবে জহির মিয়া? মা বাবা তো নাই। কয়েকজন লোকও তাতে সম্মতি জানালো। ঈশা তাদের মুখের উপর বলে দিল, আমি বিবাহিত, আমার বিয়ে কেন দেবে? উপস্থিত সবাই হতবাক। বোরকা পরা একটি মেয়েও এসে দাঁড়ালো ফার্মেসিতে, ওষুধের জন্য বোধ হয়। ঈশা মেয়েটির পাশে গিয়ে দাঁড়ায়। বৃদ্ধ লোক হাই হাই করে বললেন, জহির মিয়া ভাগ্নিরে কখন বিয়া দিল? বেটা তো চুপি চুপি কাজ ছাড়ালো দেখতাছি। কখন হয়ে বিয়ে হলো তোমার মা? ঈশা মুখ ফিরিয়ে নিল। বিরক্ত হয়ে জবাব দিল, অনেক আগে। আপনারা তো এলাকায় নতুন এসেছেন, তাই জানেন না। বৃদ্ধ লোক অবিশ্বাস্য চাহনি নিয়ে ঈশার দিকে তাকালেন। বললেন, 2 বছর হইতাছে আমি এখানে। তোমার বিয়ে কি তার আগেই হয়েছে? ঈশা মাথা নাড়িয়ে বলল, জি। তো তোমার জামাই কি করে? তোমার শ্বশুর বাড়িতে থাকো না? তোমারই তো দেখার মুখে লাগে না যে তুমি বিবাহিতা। ঈশা বিরক্ত হয়, বলে, না, আমি শ্বশুর বাড়িতে থাকি না। আমার স্বামী বাইরের দেশে থাকে, তাই আমাকে এখানে রেখেছেন। বৃদ্ধ বললেন, বিদেশে থাকে? তার খোঁজ খবর রাখো তো, নাকি অন্য কোথাও সংসার পেতে বসে আছে? ঈশা গলার স্বর খানিকটা উঁচু করে বলে, বাজে কথা বলবেন না, মুখ সামলে কথা বলুন। বৃদ্ধ মন খারাপ করে তাকালেন। মেয়েটা এত বিরক্ত হচ্ছে কেন? নিজের মেয়ের মতো, তাই তো জানতে চাইলো। দেখতে দেখতে আরো একটা লাইন পড়লো ফার্মেসিতে। মোটা একটা মহিলা এসে ঈশাকে পেছনে পাঠিয়ে দিল। বলল, আমার একটু ইমার্জেন্সি লাগবে। ঈশা পিঠের ব্যথা আরো বাড়তে লাগলো। দাঁড়াতে দাঁড়াতে তার পা ব্যথা হওয়ার উপক্রম। সে অন্য ফার্মেসিতে যেতে চাইল, কিন্তু বাকিগুলোতে সবগুলো পুরুষ, তাই আর গেল না। দাঁড়িয়ে রইল। হসপিটালের পাশে এই ফার্মেসিগুলোতে প্রচুর ভিড় থাকে সব সময়। বিরক্তিকর। ঈশার পিঠের ব্যথা ছড়াতে লাগলো। সে বলল, এই ভাই, আমারটা দিয়ে দেন, শুধুমাত্র একটি ওষুধ। কেউ শুনলই না তার কথা। উগ্র রোষে ফার্মেসির সামনে থাকা গাড়িটা থেকে নামলো আদি। কেউ ভুলেও ভাবেনি গাড়িটাতে কেউ বসেছিল। হসপিটালের সুনামধন্য ডক্টর আদি চৌধুরী হঠাৎ ফার্মেসির দিকে এগোতে লোক সাইড দিল। অনেকেই আদিকে চেনে বলে কুশল সংবাদ জানাতে চাইল। ফার্মেসিওয়ালা বললেন, ডাক্তারকে সাইড দিন, মনে হয় কোনো প্রয়োজনে এসেছেন। আদি প্রথমেই মাস্ক খুললো, ছুঁড়ে ফেললো। ঈশাও চমকালো, পিছু হটলো। এ তো
সবাইকে অবাক করে দিয়ে আদি কেড়ে নিল ঈশার হাত থেকে সেই ওষুধের পাতা। ভ্রুকঞ্চন করে দেখলো সেই ওষুধের নাম। চোখ তুলে তাকালো ঈশার দিকে। ঈশা স্পষ্ট দেখলো ছেলেটির চোয়াল শক্ত, কপাল বেয়ে ঘাম পড়ছে, দরদর করে কাঁপছে সে। চোখগুলো চকচক করছে। বোঝা দায় লোকটা কি চাইছে, কেন চাইছে। ওষুধের পাতা দেখানোর সাথে সাথে ওষুধ বিক্রেতা চট করে ওষুধ বের করে দিল আদিকে। জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে ডাক্তার সাহেব? আদি কারো কোনো প্রশ্নের জবাব দিল না। গড়গড় পায়ে হেঁটে চলে গেল। ঈশার হাত পা কাঁপা থামেনি এখনো। তাকে নিয়ে গুনগুনানি শুরু হয়ে গেল। সে সেসবের তোয়াক্কা না করে আদির পিছু পিছু ছুটল। লম্বা লম্বা পা ফিরে আদি হাঁটতে শুরু করলে তার পিছু পিছু দৌড়াতে থাকলো ঈশা। তার পিঠে খিঁচে ধরলো। সে এক হাতে পিঠ চেপে তার বিড়বিড় করে ডাকলো, ডক্টর। লোকজন, গাড়ির হর্নের আওয়াজে সেই আওয়াজ শোনা গেল না। সে দৌড়ালো আদির পিছু আবারও। আদি একবারও পিছু ফিরল না। হঠাৎ তার মনে হলো তাদের পিছু নিচ্ছে একটি গাড়ি। হাঁটতে হাঁটতে আদি ঢুকে পড়লো অন্য রাস্তায়। দু একজন লোকের আনাগোনা, গাড়ির আওয়াজ নেই তেমন। চাঁদের জ্যোৎস্নায় আলোকিত রাস্তায় ঈশা জোরে জোরে শ্বাস নিল। দাঁড়ালো, আবার দৌড় লাগালো। আদির সাথে পেরে উঠতে পারলো না। আদি তারপরও হেঁটে যাচ্ছে লম্বা লম্বা পা ফেলে। ঈশা রাস্তার পাশে বাঁকা হয়ে গাছটার সাথে পিঠ এলিয়ে দেয়। ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ঈশা জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ল। গাছটাকে সম্বল বানিয়ে দাঁড়িয়ে রইল। পিঠের ভার ছেড়ে দেয় গাছটার উপরে। পেছনে পায়ের আওয়াজ না পেয়ে আদি পেছন ফিরল। রক্তবর্ণ চোখ নেমে সেই আতঙ্কে পরিণত হয়। নীরবে নিঃশব্দে সে খুঁজতে লাগে সেই পাষাণ মেয়েটিকে। কোথায় সে? কোথায় সে হৃদয়হীনের মুখ? কোথায় সে ভয়ঙ্কর নুপুরের আওয়াজ? সে শুনতে পাচ্ছে না কেন? তাকে দেখা যাচ্ছে না কেন? ঈশা ছুটতে ছুটতে ছোটাছুটি করলো দুইজন লোকের হাত থেকে। সে স্পষ্ট দেখতে পেল গাড়ির ভেতর বসা লোকটিকে। লোকটি কি সবসময় তাকে চোখে চোখে রাখে? নিজের ছেলের দোষটা দেখতে পাচ্ছে না সে? লোক দুটি তার মুখ চেপে ধরলো, ঝোপঝাড়ের ভেতর টেনে নিয়ে গেল। ঈশার শক্তি আর তাদের সাথে পেরে উঠল না। সে ডাকতে পারল না ডক্টরকে। লোক দুটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঝোপঝাড়ের ভেতরে। ঈশা আঘাত পায়। হাত পা কোমর নিশ্চয়ই কিছু একটা ভেঙেছে। তার হাত মুখ বেঁধে দিল কাপড় দিয়ে। কাঁটা জাতীয় কিছুর জন্য তার হাত পা মুখ ছিঁড়ে রক্ত বেরোলো। ভয় হয়, বাঁচার জন্য ছটপট করে। লোক দুটো তাকে পা দিয়ে ঠেলে ফেলে ঝোপের ওপরে রাখলো। নীরব হয়ে বাঁচার আকুতি ভয় নিয়ে ঈশা তাকিয়ে রইল। পড়ে রইল অন্ধকার ঝোপঝাড়ে। কিসের এত শাস্তি পাচ্ছে সে? কে তার এত কষ্টের কারণ? ডক্টর নয় কখনো। ডক্টরকে তো সে ভালোবেসেছিল। ভালোবাসার শাস্তি এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে? নাকি বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শাস্তি? আদি লোক দুটোকে পালাতে দেখলো। আবছা আলোয় দূরে সরু রাস্তার মাথায় গাড়িটির ভেতর বসে লোক দুটোকে পালাতে দেখলো। সে দৌড় লাগিয়েও কোনো লাভ হয় না। অজানা অচেনা ভয় তাকে ঘিরে ধরলো। ঝোপঝাড় লতাপাতা সরিয়ে সে কি ডাক দিবে বুঝে উঠতে পারলো না। কি নামে মেয়েটিকে সম্বোধন করবে সেটাও বুঝে উঠতে পারলো না। মেয়েটি তো তার কেউ হয় না, কেউ না। আদি শেষমেশ দিশেহারা হয়ে পড়লো। ডাকলো, শুনছেন? আপনি কোথায়? সামনে আসুন। লুকিয়েছেন কেন? বেরিয়ে আসুন। ও শব্দ বের হলো ঈশার মুখ দিয়ে। হাত পা নাড়ানোর শক্তি নেই তার। মোবাইলের লাইট জ্বালিয়ে এগোনোর আগেই তার পায়ের নিচে নরম কিছুর নড়াচড়া টের পেরোছে। হাতের উপর ভয়ঙ্কর চাপ পড়ায় ঈশার প্রাণ যায় যায় অবস্থা। শ্বাস যেন এবার বন্ধ হয়ে এলো। নিভু নিভু হয়ে এলো তার পৃথিবী। আদি পা সরিয়ে বসে পড়লো ঈশার মাথার কাছে। গভীর অনুনয় করে বলল, সরি সরি, আমি দেখতে পাইনি। হাত পা মুখ বাঁধা দেখে আদি ভরকালো। তাড়াতাড়ি খুলে দিল হাত মুখ। সামনে ফিরালো ঈশাকে। ঈশা মুখ থুবড়ে পড়লো তার বুকে। লেগে গেল আদির পরনের সাদা শার্টে লেগে গেল রক্ত। ঈশা নিভু নিভু চোখ নিয়ে তাকালো আদির দিকে। আদি দেখলো ঠোঁট মুখে রক্ত, গলার একপাশে রক্ত। আদি গর্জে উঠল, কিছুক্ষণ আগেও তো আপনি ছিলেন ঠিক। কি করে এসব হলো? কখন হলো? ঈশা বহু কষ্টে একটি আঙুল তুলে ডুকরে উঠে সেই আঙুল দিয়ে নিজের ঠোঁটের রক্ত নিল। নিজেই নিজের রক্ত দেখে ঢোক তুলে কেঁদে উঠল। আদির বুকের পাশে সেই রক্তের ফোঁটা লাগিয়ে দিল। তারপরেই ঢলে পড়লো আদির বুকে, আদির বাহু ডোরে। আদি শক্ত হয়ে শুধু বসে রইল। তার বুকে পড়ে থাকা রমণীটি অচেতন, অজ্ঞান। আদির তারপরও রাগ লাগলো মেয়েটির ওপর। কি করে সে বলল সে বিবাহিত? কখন হলো বিয়ে? কার সাথে? কবে? কিভাবে? আদি এসব একটুও বিশ্বাস করে না। বিশ্বাস হচ্ছে না, হওয়ারও নয়। আসল কথা তো স্বীকার করতে চাইছে না। বিশ্বাস হচ্ছে না নয়, বিশ্বাস করতে তার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। রক্তক্ষরণ যদি কেউ খুব গভীরভাবে দেখতো তবে দেখতে পেত মেয়েটির নয়, বরঞ্চ ছেলেটির বুকে বেশি রক্তক্ষরণ হচ্ছে, যা থামার নয়, সহনীয় নয়, অসহ্য যন্ত্রণার। আদি গাড়ি চালায় ফুল স্পিডে। চৌধুরী বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। ধীর পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আলিয়া দৌড়ে আসে, তাকে দেখে বলে, আজকে আদি ইমির বাসায় যাওয়ার কথা ছিল না? যাওনি? শপিং এ যাবে বলেছিলে তো। আদি পুরোটা সময় চুপ থাকে, কিছু বলার প্রয়োজন মনে করে না। কি বলবে সে?
সে আজ একটা বাইরের মেয়ের কাছ থেকে অপমানিত হয়ে এসেছে। এই মেয়েটা তাকে নির্লজ্জ বলল, তাকে বেহায়া বলল। এত এত কথা তাকে বোধহয় আজ অব্দি কেউ শোনায়নি, কিন্তু তারপরও সে ভয়ঙ্করভাবে রেগে যেতে পারছে না। কিসের এত দিমাগ মেয়েটির এমন কি আছে যার জন্য আদি চৌধুরী অমন একটা মেয়ের জন্য পাগল হয়ে যাবে, তার পেছনে ঘুরঘুর করবে? এই প্রশ্নগুলোর উত্তর তো আদির নিজের কাছেও নেই। সে নিজের রুমে চলে গেল। আরিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আদি এত চুপ কেন? রুমে ঢুকে সে বিছানায় বসলো। কি থেকে কি হয়ে গেল সে বুঝে উঠতে পারছে না। মেয়েটাকে তো সাহায্য করতে গিয়েছিল, এত এত কথা শোনানোর মানেটা কি? আদি মেয়েটার চাইতে নিজের ওপর বেশি রেগে যাচ্ছে। সে কেন তখন মেয়েটাকে দুটো কথা শোনাতে পারেনি? বিছানার এক পাশে বসানো পুতুলটি, তাতে চোখ পড়লো আদির। সে হাত দিয়ে টেনে সেটিকে তার সামনে বসালো। অনেকক্ষণ সময় নিয়ে সেটিকে দেখলো। হঠাৎ তার কিছু একটা মনে পড়ে যায়। সে দ্রুতগতিতে তার ওয়ারড্রবের কাছে গেল, অ্যালবামটি হাতে নিয়ে পৃষ্ঠা উল্টালো। ছবি ছাড়া সে যখন কিচ্ছু পেল না, তখন ছবিগুলোর দিকে চোখ গেল। ছবিতে থাকা মেয়েটির মাথা তার কাঁধে, বাহু জড়িয়ে কি সুন্দর করে মেয়েটি হাসছে। এটি ইমি। আদি এই ছবিটা অ্যালবাম থেকে খুলে নেয়। হাসি মাখা মুখটির দিকে সে চেয়ে থাকে। ইমি সুন্দর, অপূর্ব সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর সে, কিন্তু এই সুন্দর কোনোভাবেই আকৃষ্ট করছে না আদিকে। সে কেন চেষ্টা করে মুগ্ধ হতে পারছে না, দৃষ্টি স্থির রাখতে পারছে না? এত বিব্রতবোধ কেন? কেন এত আড়ষ্টতা? ছবিটা খানিকক্ষণ দেখেছে, রাখতে চায়। চোখে পড়ে যায় আরো একটি চিরকুট। ছবির নিচেও চিরকুট। আদি তাড়াহুড়ো করে সামান্য উত্তেজিত হয়ে বের করে সেই চিরকুট। ভাঁজ খুলে গুটি গুটি হাতের সেই লেখাগুলো চোখে পড়ে। তাতে লেখা, মিষ্টির জন্য টেডি বিয়ার এনেছেন তো ডক্টর? আদির অবাক হয়ে পুতুলটির দিকে তাকায়। এটির কথা তো কেউ বলেনি। মিষ্টি। বাকি ছবিগুলোর ভাঁজে আরো চিরকুট পাওয়ার আশায় আদি সব ছবিগুলো বের করে। তার অনুমান ঠিকই হয়। একটি একটি চিরকুট বেরিয়ে আসে ছবির নিচ থেকে। চাপা উত্তেজনা কাজ করে আদির মধ্যে। একটি একটি চিরকুট হাতে নিয়ে সে চোখ বুলায়। ডক্টর, আপনি যদি সত্যিই মিষ্টির খোঁজ পেতে চান, তাহলে এক মন কেমনের বৃষ্টিতে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়াবেন, কিংবা বকুলতলায়। কোনো না কোনোভাবে হয়তো মিষ্টির সাথে দেখা হবে, কিংবা আপনি তাকে অনুভব করতে পারবেন। আদি কোনো কিছু ভেবে উঠতে পারছে না। উত্তেজনা তার তীব্র থেকে তীব্রতর হয়। কিন্তু আবারও চোখ বুলায়। আপনি কি এখন আর পায়েস খান না ডক্টর? শুনেছি আপনি নাকি মিষ্টি ভালোবাসতেন না, ঝাল খেতে পছন্দ করতেন। মিষ্টির সাথে সাথে মিষ্টি খাওয়া ভুলে গেছেন নাকি আপনি? তাহলে সেই সময় কেন এত ভালোবেসেছিলেন ডক্টর? এটা কি সত্যিই ভালোবাসা ছিল, নাকি এই অসহায় মেয়েটিকে ফাঁদে ফেলেছেন? ভালোবাসার লোক দেখিয়ে আপনি আমার সাথে অন্যায় করেননি তো? আদির হাত কেঁপে ওঠে। সে ঘন ঘন শ্বাস নেয়, বিড়বিড় করে উচ্চারণ করে, অন্যায় কেন হবে? আমি তো সত্যিই ভালোবেসেছি। কিন্তু মিষ্টি যদি এতই ডক্টরকে ভালোবাসে, তাহলে সে অন্য কারোর সাথে সংসার, অন্য কাউকে বিয়ে? না, সে তো অনেক আগে থেকেই বিবাহিত ছিল। তাহলে ভালোবাসার প্রশ্ন কেন আসছে? একটা বিবাহিত মেয়েকে কি করে মা আর বাবা তাকে মিথ্যে বলেনি তো? প্রশ্ন ঘুরপাক খায় আদির মাথায়। সে আবার চিরকুটগুলোতে চোখ বুলায়। আপনি জানেন ডক্টর, আমার প্রত্যেকটা রাত নির্ঘুম কাটে, কারণ হুট করে কেউ একজন আমার মাথার ছোট্ট বালিশে এসে মাথা রাখে না। বলে না, মিষ্টি আমিও এভাবে ঘুমোই। তার উষ্ণ নিঃশ্বাসের আওয়াজ তো আমার ঘুমের ওষুধ ছিল। ওষুধটা নেই আমার চোখে, ঘুমও নেই। কেউ আচমকা ঘুমের মাঝে আমাকে বুকে টেনে নেয় না। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে কেউ বলে না, মিষ্টি তুমি এভাবে ঘুমাও, এটা তোমার পানিশ। কারো উষ্ণ চুম্বন, ঢেউ খেলে না আমার কপালে। আমার ঘুম আসে না ডক্টর, আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনাকে দূরে ঠেলে দেওয়ার শাস্তি আমি পাচ্ছি, প্রতিনিয়ত পাচ্ছি। এই দেখুন না, আপনি চলে গিয়েছেন মাত্র কয়েকদিন হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি আপনাকে কতদিন দেখিনি, কতকাল দেখিনি, কতকাল ছুঁইনি। আপনার রাগগুলোকে খুব মিস করি ডক্টর, আপনার অভিমানী চোখগুলোকে খুব মিস করি। আপনার মুখের মিষ্টি ডাকটাকে আমি খুব 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 মিস করি। আপনার মুখের সেই ভালোবাসি শব্দটাকেও খুব মিস করি। আমি আপনাকে খুব খুব মিস করছি ডক্টর। আপনার কি মনে পড়ে না মিষ্টিকে? এ কেমন শাস্তি ডক্টর, আমার কষ্ট হয়, কষ্ট হচ্ছে। আপনি কি কখনো ছুটে আসবেন না এই মিষ্টির কষ্টগুলো লাঘব করে দিতে? ভালোবাসি শব্দটা কি শুধু মুখের ছিল? কখনো কি ভালোবাসেননি আমায়? আদির মনে হলো এই চিরকুটের লেখা শেষ না হলেই ভালো হতো। বাকি চিরকুটগুলো আজ সে আর পড়বে না। সেগুলো সে খুব যত্ন করে রেখে দিল অ্যালবামের পাতায়। এত আবেগ ভালোবাসা মেশানো কথাগুলো মিষ্টি লিখলো ডক্টরের উদ্দেশ্যে। প্রশ্নও ছুঁড়ল, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কোনো অপশনই রাখলো না। আদি চিন্তিত ভঙ্গিতে বসে থাকে অনেকক্ষণ। আচ্ছা, যদি উত্তর দেওয়ার অপশন থাকতো, যদি চিরকুট মিষ্টির কাছে পাঠানো যেত, সে কি লিখে পাঠাতো? আদির চাপা উত্তেজনা বেড়ে যায়। সে খাতা কলম নিয়ে বসে, গুটি গুটি হাতে লিখে ফেলল, ডক্টর আপনাকে আজও ভালোবাসে মিষ্টি। পরক্ষণে নিজের হাতের লেখা দেখে সে নিজেই চমকে যায়। এটা কি লিখলো সে?
যদি ইমি এসব দেখতো তখন? ভেতর থেকে বিদ্বেষী সত্তার তিক্ত কথা বেরিয়ে এলো। এসব কি উল্টোপাল্টা লিখছো আদি? তোমার জীবনে ইমিই সত্যি, ইমিই শুরু, ইমিই শেষ। তুমি ইমিকেই ভালোবাসো? আদি মাথা জাগায়, বলে হ্যাঁ, আমি ইমিকেই ভালোবাসি, অন্য কাউকে না। আফাজ আহমেদের সম্বিত ফিরল দরজার করাঘাতে। চোখের চশমা ঠিক করে তিনি দরজা খুলতে গেলেন। আইমিকে হঠাৎ এত রাতে নিজের রুমে আসতে দেখে তিনি ভড়কে গেলেন। উদ্গ্রীব হয়ে বললেন, কোনো সমস্যা হয়েছে মা? আইমির চোখ শান্ত। সে হেসে বলে, এমনি কি আসতে পারি না বাবা। আফাজ আহমেদ গিয়ে বিছানায় বসেন। বলেন, আই হঠাৎ কি মনে করে? ডক্টর নাকি বিজি নাকি? আইমি হাসে, বলে, না, কিছুক্ষণ আগেই তো কথা হলো, ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ গল্প করে যাই। ও এই কথা, চেয়ার পেতে বস। আইমি চেয়ার নেয় না, মেঝেতে হাঁটু ভেঙে বাবার কোলে মাথা রেখে বসে। আফাজ আহমেদ ভড়কে যান মেয়ের এমন কাণ্ডে, তার কষ্ট হয়। আইমের যখনই মা বোনের কথা মনে পড়ে তখনই সে বাবার কাছে আসে। আজও কি তার মা বোনের কথা মনে পড়ছে? আফাজ আহমেদ ভয়ে ভয়ে ডাকে, ইমি। আইমি মাথা তুলে তাকায়, বলে, বলো বাবা। আফাজ আহমেদ মুখে হাত বুলিয়ে দেন, বলে, মা বোনের কথা মনে পড়ছে। চেহারা দেখে নিজের ভেতরের কষ্টগুলো বুঝে ফেলায় আইমির গাল বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ে। সে ঝরঝর করে কেঁদে ডাকে, বাবা। আফাজ আহমেদ অশ্রুসিক্ত নয়নে হাসে, বলে, আমি তোর বাবা, তোর কষ্টগুলো খুব করে অনুভব করতে পারি। আইমি ডুকরে কেঁদে উঠে বলে, মা আর বোন থাকলে আমাদের বাড়িটা পরিপূর্ণ থাকতো, তাই না বাবা? আমার বিয়ে শুনে তারা কত খুশি হতো, বোনটাও কত খুশি হতো। তুমি জানো, আমার মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে, খুব কষ্ট হয় বাবা। পৃথিবীতে কেউ সুখী নয়, আমিও সুখী নয়। আমার মা নেই, একটা ভাই বোন নেই। এই একাকিত্ব আমার আর ভালো লাগে না। মা বোন যদি আবারও ফিরে আসতো, আইমান যদি থাকতো, আমাকে আপু বলে ডাকতো, সারাক্ষণ আমার সাথে সাথে থাকতো। আফাজ কান্না হাসিতে ভাসে, বলে, যা কখনোই হওয়ার নয় তা নিয়ে কেন এত ভাবছিস? তোর কেন একা লাগবে? আমি তো আছি। সবচেয়ে বড় কথা, আদি আছে। তোর পৃথিবীটা তাকে ঘিরে হওয়া উচিত, তুই একা কোথায়? আইমি বাবার দিকে তাকিয়ে বলে, আদি কি সত্যিই আছে বাবা? যদি সে থাকে তাহলে আমি তার চোখে আমাকে কেন দেখি না? তার মুগ্ধ চাহনি কেন দেখতে পাই না? তার চোখে আমি আমার জন্য শুধু বন্ধুত্বটা দেখতে পাই, ভালোবাসা নয়। আদি যদি নিজের ওপর চাপিয়ে দেয় একটাই কথা, সে আমাকে ভালোবাসে। সে সত্যিটা তো এটাই যে সে আমাকে কখনো ভালোবাসেনি, না বাসে আর না বাসবে। ওর চাওয়া ও নিজেই বুঝে উঠতে পারছে না। আমি এখন কি করব বাবা? আদিকে তো আমি সত্যিই ভালোবাসি। যদি কোনোদিন আমি নিশ্চিত হয়ে যাই আদি আমাকে ভালোবাসে না, তখন তখন আমি কোথায় যাব? কার কাছে যাব? আদি সারাক্ষণ জোপে চায় সে আমাকে ভালোবাসে, কিন্তু তার মন বলে না এই কথা। আমি তাকে ভালোবাসি তো, তাই বুঝতে পারি। সে অন্যের কাছ থেকে নিজেকে লুকানোর জন্য বলে বেড়ায় আমাকে ভালোবাসে, কিন্তু সে কে বাবা? যাকে সে শুরু থেকে ভালোবাসে, এখনো বাসে, তাকেই ভালোবাসবে। ইমিকে কখনো নয়। আমি তো ভালো লাগা বন্ধু। আফাজ আহমেদ মনোযোগ দিয়ে আইমির কথা শোনে, বলে, এসব তুই কি বলছিস ইমি? আদি শুধু তোকেই ভালোবাসে, অন্য কেউ কে হবে? আদি তো তোকে ছাড়া কারোর সাথেই মিশে না। আদি তোকেই চাই, তুই ওকে বুঝতে পারছিস না। আমি ওকে বুঝতে পারি বাবা। ও নিজেই নিজেকে বুঝতে পারে না। ও নিজে কি চায় সেটাই বুঝতে পারে না। ও নিজেকে নিজে পড়তে পারে না। কিন্তু আদি তো তোকেই বিয়ে করবে বলেছে, অন্য কাউকে তো নয়। প্রশ্নই আসে না। আইমি হাসে, বলে, ও আমাকে, তাই আমিও করছি। আমি ওকে ভালোবাসি বাবা। ও যা বলছে তাই আমি মেনে নিচ্ছি, কারণ আমি ওকে হারাতে চাই না। আমার খুব ভয় হয় বিয়ের পর যদি আমি বুঝতে পারি সে অন্য কাউকে ভালোবাসে, তখন আমি কি করব? ও কখনো বলবে না সত্যিটা আমায়, কিন্তু নিজে ধুকে ধুকে মরবে। আমায় ও মন থেকে মেনে নিতে পারবে না, কখনো পারবে না। আফাজ আহমেদ চিন্তায় পড়ে যান। এসব কি বলছি ইমি? আইমি বেরিয়ে যায় রুম থেকে। নিজের রুমের দিকে এগোই, তার কানে বাজে, যে কোনো কিছুতেই আমার তোমাকে চাই ইমি। আমার পাশে আমি সবসময় তোমাকে চাই, আমার ভালো সময়েও, আমার খারাপ সময়েও। আমার হাসিও তোমাকে চাই, কিন্তু আমার মন খারাপের দিনগুলোতে আমি তোমাকে পাশে রাখতে পারবো না ইমি, কারণ এই মন খারাপগুলো আমার একান্ত ব্যক্তিগত। আমার মন খারাপের সময় আমি তোমাকে পাশে এ কারণেই চাই না, কারণ তুমি কষ্ট পাবে, আর আদি কখনো ইমির কষ্ট সহ্য করতে পারবে না। কিন্তু আমার অজান্তে তুমি আমার মন খারাপের সময় আমার পাশে চলে এসো। আমি ব্যথিত হই ইমি, আমার কষ্ট হয়। তুমি থেকো আমার বন্ধু হয়ে, আমার ছায়া হয়ে, আমার ঢাল হয়ে, আমার জীবন সঙ্গী হয়ে। আমি তোমাকে খুব ভালো রাখবো, খুব সুখে রাখবো আমি তোমাকে। কিন্তু এই ভালোবাসা নামক শব্দটা তোমার থেকে উচ্চারিত হোক, আমারটা খাঁচাই বন্দী থাকুক। কোনোদিন যদি মনে হয় ওই খাঁচার দরজা তুমি খুলতে পারবে, সেদিন আমার পক্ষ থেকে সত্যি সত্যি উচ্চারিত হবে যে আমি তোমাকে ভালোবাসি। আমি তো সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো না সেই কথা, বিশ্বাস করতে চাও না,
কেন করতে চাও না সেটা আমি জানি না, কোনোদিন যদি সে কারণ তুমি খুঁজে পাও আমায় বলো প্লিজ ইমি। আমিও জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই তোমার কথাগুলো। আইমের চোখে জল গড়ায়। আদি কি কখনো কোনোভাবে মিষ্টিকে ভালোবাসে? না, সে কি করে হতে পারে? আদি তো তখন মানসিক ভারসাম্যহীন ছিল। মিষ্টির আগে, ইমির আগে যদি কেউ থেকে থাকে, সেই আদির ভালোবাসা, কিন্তু সেটা কে? তার কাছ থেকে আদি কেন নিজেকে লুকায়? সে কোন মন কেমনের বৃষ্টি? সেই বৃষ্টির কোথায় হয়, কার কাছে গিয়ে রয়, কোথায় থেমে যায়, কোথায় শুরু আর কোথায় শেষ? নিচে হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পায় ঈশা। এই ভর সন্ধ্যায় কারা আসর জমালো? হৃদ তার গলার আওয়াজ শোনা যাচ্ছে, আর একটি পরিচিত গলার আওয়াজ শোনা যাচ্ছে। ঈশা হাতের চিরুনি টেবিলে রেখে চুলগুলো কোনো মতে হাত খোপা করে রাখে। পরি মেঝেতে বসা, খেলছিল মিনির সাথে। মিনিকে অদৃশ্য কিছু খাইয়ে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। ছোট্ট ছোট্ট আওয়াজ করে ডাকছে মিন্নি মাম। মিনি লাফিয়ে লাফিয়ে ডাকে মাম। পরি ছোট একটি প্লাস্টিকের গ্লাস বাড়িয়ে দিয়ে মিনিকে বলে মিন্নি মাম। মিনি গ্লাসটাতে ঠোকর দেয়। পরি খিলখিল করে হাসে। হাতের বাটি থেকে মুনা যেভাবে ওকে খাওয়ায়, সেভাবে অদৃশ্য কিছু একটি আঙুলের মুঠোয় ধরে মিনিকে বলে মিনি আম। মিনি তার ছোট্ট হাতে সামান্য ঠোকর দেয়। পরি তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। হাত ছাড়তে ছাড়তে মিনিকে মারতে চায়। আওয়াজ করে বলে উফ। মিনি আরেকটা ঠোকর দিয়ে উড়ে যায়। পরি কাঁদে না। ঈশার দিকে টলমলে চোখের পানি নিয়ে তাকিয়ে থাকে। ঈশা যেতে যেতে থেমে যায়। পরি ঠোঁট বাঁকায়, হাতটা দেখিয়ে বলে ফিপি দুঃখ। ঈশা আদর করে বলে মিনি দুঃখ দিয়েছে? পরি মাথা নাড়ায়। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়ে ঈশার দিকে হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। ঈশা বলে কিন্তু আমি তো নিচে যাচ্ছি পরি, তোমাকে কি করে নেব? এখানে খেলা করো, আমি এক্ষুনি আসছি। পরি আরো জোরে জোরে কাঁদে, যেন তাকে কে মেরেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল বানিয়ে ফেলে। ঈশা তা দেখে খুব হাসে। পরি আবারও হাত বাড়িয়ে দেয় ঈশার দিকে। ঈশা তারপরও কোলে নেয় না, গলার স্বর উঁচু করে ডাকে